সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বরাবরের মতো আপনাদের সঙ্গে থাকবো আমি মুনাওয়ার মইনুল। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা বলে থাকি, পাশাপাশি ডেভেলপমেন্ট নিয়েও কথা বলি। আজকে এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি সরকারের কাছে আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশার আলোকে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে তিনজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাহলে তাদের সাথে প্রথমে পরিচয় হয়ে নিই। আমার বাদিকে আছেন জনাব সুজিত কুমার দে, ব্যবস্থাপনা পরিচালক টেকমি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। সুজিত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমার সর্বডানে আছেন জনাব আমানুল্লাহ আমান, অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি। আমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। এরপর আমার সর্বডানে যিনি আছেন জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক প্রোটেক ফায়ার বাংলাদেশ লিমিটেড। জনাব ওবায়দ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, একটা কথা না বললেই না, আমাদের এই অনুষ্ঠানে আজকে একজন বিশেষ অতিথি এসেছেন, জনাব আমানুল্লাহ আমান। আমাদের এই অনুষ্ঠানটি তিনি স্পন্সর করেছেন। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি উনি আমাদের সাথে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত এবং এই প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন। চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। জনাব সুজিত কুমার দে, আপনি দীর্ঘদিন থেকে ফায়ার সেফটি নিয়ে ব্যবসা করেন এবং সেফটি সিকিউরিটি নিয়ে আপনার অনেক দিনের কাজ। এই বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা। আজকের যে বিষয়বস্তু সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে সরকারের কাছে আমাদের প্রত্যাশা। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে প্রত্যাশা, আমরা দেখছি যে আরএমজি সেক্টরটা সেই 2012 থেকে শুরু করে আজ পর্যন্ত এই জায়গাটায় একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়েছে সেফটি সিকিউরিটির ব্যাপারে। তো পাশাপাশি অন্যান্য সেক্টরে কিন্তু তেমন কি আপনার ডেভেলপমেন্ট হয়েছে? সেক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা কি ছিল সরকারের কাছে, আমরা কি সেটা মিট করতে পেরেছি কিনা? আর যদি না পেরে থাকি তাহলে এটার কারণটা কি, যদি একটু বলতেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যেরকম বললেন যে 2012 গোড়ার দিক থেকেই আরএনজি সেক্টর এবং মূলত সেটাকে ভিত্তি করেই আমরা ফায়ার সেফটি নিয়ে কাজ করছি। এখন সেটা প্রায় মধ্য গগনেই আমরা বলবো সার্বিক বিচারে সব কিছু মিলিয়ে। তো এখন কথা হচ্ছে যে আরএনজি সেক্টর কি শুধু একটাই সেক্টর? আরও প্রচুর সেক্টর আছে যেখানে একই জিনিস, নিরাপত্তা, ফায়ার সেফটি নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে। তো সেইখানে আমরা ওরকমভাবে যে আগাতে পারছি সেরকম বলতে পারি না, বিকজ আরএমজি সেক্টরটা একটা নিয়মে বাঁধা, যেটাকে আমরা আরএসসি বলি, রেডিমেড গার্মেন্ট সাস্টেনেবিলিটি কাউন্সিল। তাদের কর্তৃক যে একটা চাপ থাকে কমপ্লায়েন্স করার জন্য। এর আগে ছিল অ্যাকর্ড অ্যালায়েন্স, তারপরে আরএসসি এসছে। তো এই চাপটা অন্যান্য ফ্যাক্টরিতে বা অন্যান্য স্থাপনায় না থাকার কারণে, মানে কমপ্লায়েন্স করার যে বিষয়টা, সেটা না থাকার কারণে কিন্তু সেইগুলো ওরকম ডেভেলপ হয় নাই। বিশেষত বলবো যে এন্ড ইউজার যারা, মালিক যারা, তারা চায় করি কিন্তু মনে করি হয় না, এরকম একটা অবস্থা তাদের মধ্যে কাজ করে। তার মানে কোথাও একটা বড় রকমের গ্যাপ হয়েছে, যেটা সরকারের দিক থেকে মনিটরিং বলেন বা আইনের প্রয়োগ বলেন, সেটা বোধহয় নাই বোধহয়, নাকি? ডেফিনেটলি, কারণ হলো যে মনিটরিং একটা ব্যবস্থা সেটা থাকতেই হবে। এই যে যারা ফ্যাক্টরি ওনার আছে বা অন্য যারা নানানভাবে যারা লোন নিচ্ছে ব্যাংক থেকে, সেটা তো সরকারের হাত দিয়েই আসছে এবং জনগণের টাকা। তো সেই টাকার খরচ কিভাবে হচ্ছে সেইটাকে মনিটর করা যেরকম দরকার, একইভাবে যারা কাজ করছে তাদেরকেও মনিটর করা দরকার। তারা কী ধরনের কাজ করছে, সেটার মধ্যে স্ট্যান্ডার্ডটা কি, তারা যা বলছে তা দিচ্ছে কিনা, সেটা সবারই একটা মিলিত প্রচেষ্টায় সেটা থাকা উচিত। সেই জায়গাটায় আদার দেন আরএমজি সেক্টর ডেফিনেটলি খামতি আছে। আপনি যে কথাটা বললেন যে আরএমজি সেক্টরে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, সেটা তো আমার মনে হয় একটু বাধ্য হয়েই করা হয়েছে। অবশ্যই মূল বিষয়টা হচ্ছে যে আমরা বাধ্য হতে হবে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে ধরে রাখার জন্য
আমাদেরকে বাধ্য হতেই হবে? এইটা একটা দুঃখজনক ব্যাপার। এটা প্রশ্নটা করেছেন খুবই প্রাসঙ্গিক। কিন্তু আমাদের আসলে বাধ্য না হলে কিছু করি না বোধহয় এরকম একটা কালচার, মানে মনের মধ্যে এরকম একটা জিনিস মনে হয় আমাদের আগের থেকেই, মানে জন্মান্তরে এটা বোধহয় প্রতিষ্ঠিত, আমি মনে করি। সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। এটা আমাদের Definitely। প্র্যাকটিসের মধ্যে চলে একটা আসছে প্র্যাকটিসের মধ্যে চলে যে আসছে। আমরা বাধ্য না হলে কিছু হ্যাঁ। করি না। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে সরকারের এইখানে একটু নজর দেওয়া উচিত এই বাধ্য করার ক্ষেত্রে করার জন্য? ডেফিনেটলি এখানে সরকারের দিক থেকে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। একটা আমি বলবো যে শুধুমাত্র আরএমজি সেক্টরের কথা আমি বলছি না, নিরাপত্তা সর্বত্রই বিদ্যমান থাকতে হবে, বিরাজমান থাকতে হবে। এটা ভালো বলেছেন, আসছি হ্যাঁ। আপনার কাছে। আমি যাচ্ছি জনাব আমানুল্লাহ। এই যে বললাম যে আমরা প্রত্যেকটা জায়গায় বাধ্য না করলে আমরা কোনো কিছু করি না, সেক্ষেত্রে আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গে আসি যে এই যে ধরেন আমরা মানে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট, মেশিনারিজ বা সেফটি সিকিউরিটির জন্য নিয়ে আসি বাংলাদেশে, এটার গুণগত মানটা আমরা কি নিশ্চিত করতে পারছি? সরকার কি সেই নিশ্চিতের জন্য মনিটরিংটা আছে? আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নটাই করেছেন আমাকে। আসলে এখানে আপনি নিজেও তো একজন ইম্পোর্টার। অবশ্যই যে এখানে আপনার এখানে বড় কথা হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান যেটা বললেন, এখানে হয়তো আরএমজি সেক্টরে যেখানে অ্যাকর্ড অ্যালায়েন্স ছিল, এখন আরএসসি আছে, এখানে হয়তো প্রোডাক্টের গুণগত মান 100%ই বজায় আছে। বাট আদার্স অন্যান্য সেক্টর যে শুধু আরএমজি সেক্টর না, এক কথায় বলা যায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল সেক্টর, তাতে সকল প্রকার ইন্ডাস্ট্রি। নিরাপত্তা তো সব বিল্ডিং এই রাইট, দরকার। রাইট। না, এখানে প্রশ্নটা বললাম যে আরএমজি সেক্টর বলতে গার্মেন্টস মোটামুটি একটা সেক্টর বোঝায়। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কমার্শিয়াল সেক্টর, এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, সকল প্রকার ইন্ডাস্ট্রি এটা দায়বদ্ধতায় আইসা যায়। এদের প্রত্যেকেরই উচিত যে নিজের সেফটির জন্য অবশ্যই, আমি একটা ইন্ডাস্ট্রি করলাম, আমার ইন্ডাস্ট্রিতে সেফটির কোনো অপশন নাই। যেমন আমার নিজের দেখা, যেদিন গিভেন্সি গ্রুপের মাসুবা খাতুন ফ্যাক্টরিটা আগুনে পড়ে, ওই দিন শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে তারা, কারণ দেখছে তাদের কোনো সিস্টেম ছিল না, মানে কিছুই করার নাই। কিছুই করার নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। আচ্ছা, সেই ক্ষেত্রে সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি? সরকারের কাছে প্রত্যাশা সকল প্রকার, শুধু আরএমজি না, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, এটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যে একটা বিল্ডিং করবা, একটা ইন্ডাস্ট্রি করলে যাতে এখানে আগে তোমার সেফটির ব্যবস্থা নিতে হবে, এটা ভালো বলেছেন আপনি। থাকতে হবে। এটা ভালো বলেছেন। উনি বললেন যে প্রত্যেকটা বিল্ডিং যাদের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক করে দেয়া, এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি? আমার সৌভাগ্য হয়েছিল 2 বছর সংযুক্ত আরব আমিরাতে কাজ করার। তো আমি দেখেছি এবং শিখেছি সেখান থেকে যে আসলে এই যে লাইফ সেফটি, সেফটি ফার্স্ট যেটা আমরা বলি, এটা হচ্ছে কারো উপরে যদি চাপিয়ে না দেওয়া হয়, তাকে বাধ্য না করে দেওয়া হয়, আসলে কেউ করতে চায় না আসলে, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো এই বাধ্যতা যে বাধ্য আমাদের করাটা, আইনেও তো আছে, হ্যাঁ, আমরাও তো বাধ্য বাধ্য করার জন্য আইন করাটা হচ্ছে করেছি। যে একটা হচ্ছে আইন করা, আমরা অনেকটা আইন করার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এর প্রয়োগ এবং হচ্ছে যে না প্রয়োগ না করে যে শাস্তি, সেখান থেকে আমরা হচ্ছে যে অনেক বেশি পিছিয়ে আছি। এটা কি আপনার কাছে আসছি যে এটা কি আসলেই আমরা এই প্রয়োগের ক্ষেত্রে কি আমরা একটু দুর্বল আছি? এটা তো বলাই যায়। আসলে ভাই যেটা বললেন, আসলে কোনো জিনিসই নিয়ম করে হয় না, সেটার যদি ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিং, মানে যা আইন করা হলো সেটার যথাযথ প্রয়োগ এবং সেটার সুষ্ঠু ব্যবহারের মধ্যে যদি আমি সেটাকে স্থাপিত না করি, তাহলে কিন্তু আসলে এই আইন দিয়ে কিছু হবে না। আইন দিয়ে কিছু হবে না, তো সেক্ষেত্রে একই তো কথা, আইন তো হলো, প্রয়োগটাও ঠিক মতো হচ্ছে না, তাহলে কি করা উচিত? প্রত্যাশা এরপরে কি? হচ্ছে আমি যদি আইন ভঙ্গ করি, আমাকে শাস্তির আওতায় আনতে হবে। এখন হচ্ছে মানুষ যে সেফটি, যে জিনিসটা মেইন হচ্ছে লাইফ সেফটি, এরপরে হচ্ছে প্রপার্টি সেফটি। লাইফ সেফটি, আমি যদি সেই সেফটি স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করি, তাহলে আমার শাস্তি হওয়া উচিত। এখন আমরা কি দেখি যে একটা দুইটা ঘটনা যখন মিডিয়াতে বা সব জায়গায় ইনসিডেন্ট ঘটে, তখন সেই জিনিসটা সবাই ফোকাস করে, কিন্তু এরপরে আবার ভুলে যায় আমাদের যেটা হচ্ছে। সেই কারণে আমাদের সেই যে এই যে যে নিরাপত্তাটা জোরদার করা হচ্ছে না। তো তার মানে এখানে আপনি বলছেন যে আইনের যথাযথ প্রয়োগটা হচ্ছে না। হচ্ছে না। সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? প্রয়োগটা হচ্ছে না কেন, জনাব আমান ভাই? বিশেষ করে সেফটির ক্ষেত্রে, যেমন কমার্শিয়ালের ক্ষেত্রে বিল্ডিং
রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়ালের ক্ষেত্রে তো এখানে সম্পূর্ণ দায়বদ্ধতা এটা কভার করতে পারে একমাত্র ফায়ার সার্ভিস। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা উল্টো প্রশ্ন আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কি ধরেন সরকারের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নাই? অবশ্যই আমাদের দায়িত্ব আছে। এখন হচ্ছে এটা হচ্ছে টিম ওয়ার্ক। সরকারের যারা স্টেক হোল্ডার এবং আমাদের যে আমরা যে বিজনেসম্যান এবং সাধারণ যারা আছে ব্যবহারকারী থেকে শুরু করে সবার আসলে কম্বিনেশন দায়িত্ব হচ্ছে এই জিনিসটা। যার যার দায়িত্ব হচ্ছে পালন করলে আসলে একটা সাস্টেনেবল আমাদের সেফটি এবং ডেভেলপমেন্ট আমরা হচ্ছে যে চলে যেতে পারবো আমাদের দেশকে। তো আজকে যদি যদি আমরা সেফ টুডে যদি না করতে পারি, স্ট্রঙ্গার টুমোরো হবে না আমাদের। আচ্ছা, সেফ টুডে করতে না পারলে স্ট্রঙ্গার হবে না টুমরো। এখন ধরেন আমি 100 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানালাম, কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি সুনিশ্চিতভাবে আমার সেফটি সিকিউরিটির ব্যবস্থা আমি করলাম না, সেক্ষেত্রে আমার কোনো দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ নজরদারিতে আনতে হবে। সরকার প্রত্যেকটা নাগরিকের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে যে তুমি যাই করো, ইন্ডাস্ট্রি করো, মিল করো, ফ্যাক্টরি করো, তোমার লাইফ সেফটির জন্য আগে তোমার সেফটি প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। আপনি বলছেন অ্যাওয়ারনেসের কথা। সুপ্রিয় দর্শক, আসছি আপনার কাছে। সুপ্রিয় দর্শক, অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অ্যাওয়ারনেস অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে। জনাব সুজিত কুমার, জনাব আমান সাহেব বলছিলেন যে অ্যাওয়ারনেসটা ব্যাপকভাবে আমাদের দরকার ছিল, কিন্তু অ্যাওয়ারনেসের দিক থেকে আমরা বোধহয় পিছিয়ে আছি। তো এটা এই আমি প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে আপনার সাথে কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এসআরও বেনিফিটের ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন যে সমস্ত কিছু ইম্পোর্ট হচ্ছে, সেটার সমস্ত বেনিফিটটা এখন পর্যন্ত আরএমজি পাচ্ছে। অন্য জায়গায় কতটুকু পাচ্ছে আমি ঠিক শিওর না, বাট ওরা পাচ্ছে। সেক্ষেত্রে আপনার মতামত কি যে এসআরও বেনিফিটটা যদি অন্যরাও পেত, তাহলে তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে আরও একটু মানুষের আগ্রহ বাড়তো? ডেফিনেটলি এটা আমরা যারা সার্ভিস প্রোভাইডার, আমরা দীর্ঘদিন যারা এটা নিয়ে কাজ করছি, এটা আমাদের তো একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যেও পড়ে। কিন্তু আমরা খুবই দুঃখিত যে এই এসআরও বেনিফিট আমরা পাচ্ছি না, শুধুমাত্র গার্মেন্টস সেক্টর পাচ্ছে। কিন্তু গার্মেন্টস সেক্টর, আমি তো শুরুতেই বলেছি, গার্মেন্টস সেক্টর অনলি দ্য সেক্টর, এটা ভাবার কোনো কারণ নাই। আরও প্রচুর সেক্টর আছে যেখানে সম্ভাবনাময় সেক্টর আছে। সম্ভাবনাময় সেক্টর আছে। কারণ আমাদের এই মার্কেট বিশাল বড়। এটা যদি আমাদেরকে যদি এসআরও ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাহলে তো আমরা আনবো, সেটা আনবো। এবং মূল্য আমি মনে করি যে এইখানেও কিছুটা সাশ্রয় হবে। ডেফিনেটলি আমি মনে করি যে আমরা যদি, কারণ আমরাও সেটা নানান দেখে বেনিফিটের শুনে, কারণে অবশ্যই সাশ্রয় হবে, হ্যাঁ মূল্যটা। সাশ্রয় হবে, ভোক্তারা আলটিমেট হ্যাঁ ভোক্তারা অনেক ভোক্তারাই সুবিধা হবে। পাবে। আর তারপরে একটা দীর্ঘসূত্রিতা, এলসির জটিলতা, মাল ছাড়ানোর জটিলতা, সেটা অন্যভাবে তারা মেকআপ করে। আমরাও আমাদের মতো আমাদের মেধা দিয়ে আমরা সেটা করতে পারতাম। অর্থাৎ পুরো জিনিসটা আমরা যদি আমাদের পক্ষে যদি আসতে হয় এসআরও বেনিফিটটা, তাহলে কিন্তু সার্বিকভাবে এই এই সেক্টরটা আরও অনেক বেশি অর্থবহ। এক্ষেত্রে সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? সরকারের কাছে প্রত্যাশা খুবই, আমরা সেটা আগেও বলেছি, এখনও বলছি, সামনেও বলবো, যে এই জিনিসগুলোকে বিশেষভাবে নজর দিয়ে পার্টিকুলার কোনো একটা সেক্টরকে ডিজিগনেটেড করে না রেখে, এটা যারা মনে হয় যে হ্যাঁ এখানে যোগ্যতম ব্যক্তিদের যারা কাজ করছে, সবাই একরকম না, তাদের মাধ্যমে এই জিনিসগুলো যদি আনা হয়, মানে একটু একটু ডিসেন্ট্রালাইজড করা আর কি Decentralized সিস্টেমটাকে, তাহলে ডেফিনেটলি এটা সুবিধা আমাদের দেশের জনগণ পাবে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেমন ধরেন একটা ব্যাপক অ্যাওয়ারনেসের দরকার ছিল, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে অ্যাওয়ারনেসের দিক থেকে সরকারের এই জায়গাটায় একটু বোধহয় অবহেলা আছে? কি মনে হয় আপনার? হ্যাঁ, সরকারের অবহেলা তো আছেই, কিন্তু এটা কিন্তু একটা রেসিপ্রোকাল ব্যাপার। শুধু সরকারকে বললে হবে না, রাইট। ব্যক্তি বা এন্ড ইউজার যারা, আমি একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের কথা বলি, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা বলি, বা নন কমপ্লায়েন্স ফ্যাক্টরির কথা বলি, প্রত্যেকের কিন্তু নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের সাথে কাজ করাটা দরকার। আমি একটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিলাম, কাজ শেষ হয়ে গেল, সেটা বুঝে নেওয়ার ভালো লোক পেলাম না, তারপরে সেটা প্রপার মেনটেনেন্স হলো না, কিভাবে অপারেশন করবে অ্যাট দ্য টাইম অফ ফায়ার, কীভাবে ইভাকুয়েশন হবে, এই জিনিসগুলোকে যদি আমরা একটা বাকেটের মধ্যে আনতে না পারি, তাহলে কিন্তু এটার লাভ নাই আসলে। এটা তো আসলে এটা সরকারের দায় না, না, এটা এটা দায় আমি- হচ্ছে আমি- যেই হ্যাঁ। ভদ্রলোক তার প্রিমিসেসের একদম। মধ্যে এটা লাগালেন, তারই তো দায়িত্ব, মেইনটেনেন্সের দায়িত্ব তার, একদম। এবং সে অ্যাওয়ারনেসের দায়িত্ব তার। আমি শুধু একটু বলতে চাই যে একটা ইনস্টলেশন করলাম, এখানে খুবই প্রাসঙ্গিক বলাটা, যে আমাদের এই সেক্টরটা এতই বড় একটা সেক্টর, এই ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস যাই বলি,
আমাদের প্রায় 50,000 ইঞ্জিনিয়ার, আমি একটা নিজে নিজে একটা স্ট্যাটিক্স করেছি যে আমরা যেসব ইন্ডাস্ট্রিতে 2 শিফটে কাজ হয়, প্রত্যেকটা শিফটে একজন করে ইঞ্জিনিয়ার দরকার, তার সাথে টেকনিশিয়ান দরকার, তার সাথে ফায়ারম্যান দরকার। সেইখানে আমি দেখি 50,000 ইঞ্জিনিয়ার দরকার আমাদের দেশে, 3-4 লক্ষ টেকনিশিয়ান দরকার, 10 লক্ষ ফায়ারম্যান দরকার সারা বাংলাদেশে। বিশাল অপরচুনিটি একটা কাজের সুযোগ তৈরি করার। সেই জিনিসটা হচ্ছে না কেন আমি জানি না, ভাবতে হবে এটা নিয়ে। মূল অবশ্যই কারণটা ভাবতে কি, এটা হচ্ছে না কেন? ওই যে অ্যাওয়ারনেসের অভাব, ওই যে ব্যক্তি যেটা বললেন এন্ড ইউজার, এন্ড ইউজার। আচ্ছা, user। আমরা নিজেরাই এটাকে নিশ্চিত করছি না। নিশ্চিত করছি না আমরা। আচ্ছা, আমরা মোটামুটি ধরেন যেই আলোচনাটায় আসছিলাম, সেই আলোচনায় আমাদের বিষয়বস্তু অনুযায়ী আমাদের আমাদের এই যে মানে সরকার তো একটা বড় জায়গা, যাদের মধ্য দিয়ে যেটা বলছিলেন জনাব আমান, যে আমরা আসলে সরকারের দিক থেকে একটা স্পেসিফিক একটা প্রেশার চাই। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি যেটা বলবো, আমার আমার ভিন্ন একটা আঙ্গিকে কথাটা বলতে চাই। এই যে আপনার যে কর্মসংস্থানের যে কথাটা বললাম, সেখানে আমাদের ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং কলেজ বা ফায়ার সেফটি একটা একটা অন্যরকম প্রসঙ্গ বলছি, বাট খুবই রিলিভেন্ট এটা। আমরা কিন্তু আমাদের দেশে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবাই কিন্তু আমরা ফায়ারের ডিজাইন করি, কিন্তু ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পড়াশোনা করে বাংলাদেশে হয়তো 2-3 জন হাতে গোনা লোক আছে। আমরা কিন্তু কেউ ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমিও কিন্তু ডিজাইন করছি সব কিছু মিলিয়ে। তো এই জন্য আমি বলি যে সরকারের কাছে আমাদের একটা থাকবে, মানে কি এটাকে অনুরোধ বলবো, এটা একাডেমিক তৈরি একটা করা দরকার। একাডেমিক প্ল্যাটফর্ম যেন বাংলাদেশে তৈরি হয়। এখান থেকে যেন দক্ষ জনশক্তি, ইঞ্জিনিয়াররা বের হয়, টেকনিশিয়ানরা বের হয়, পলিটেকনিক করতে পারে, শুধুমাত্র এটার জন্য। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা কথা উনি বললেন, পয়েন্টটা যে জনাব আমানুল্লাহ, উনি বলছিলেন যে একটা একাডেমি দরকার। আসলে আসলে আমার কাছেও মনে হয় যে এত বছর হয়ে গেছে আমরা এই জায়গাটায় একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এই সেফটি সিকিউরিটির ব্যাপারে তো আসলেই একটা একাডেমির প্রয়োজন বোধ করা উচিত, দুই পক্ষেই, সরকারের দিক থেকে আর জনগণের দিক থেকে। আপনার কি মনে হয়? অবশ্যই করা দরকার, কারণ একাডেমিক পদ্ধতিটা থাকলে মানুষ শুরু থেকেই তো একটা মানুষের শুরু থেকেই সে জানতে পারতেছে, তার অভিজ্ঞতা হচ্ছে যে আমার সেফটির জন্যও আলাদা আবার শিক্ষার একটা অভাব আছে। এখন তো আমরা অনুভব করতে পারতেছি প্রত্যেক ক্ষেত্রে, আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেক জায়গায় আপনার, আমি মনে করি অন্তপক্ষে ক্লাস 5 থেকেই আপনি একটা সাবজেক্ট করে দিলে এই অন্তপক্ষে। ক্ষেত্রে আপনার সাথে আমি একটা যোগ করতে পারি, যতটুকু জানি সেটা হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, তারা শিক্ষা মন্ত্রণালয়ে একটা দিয়েছেন, আপনার ওই যে একটা প্রকল্পের কথা বলেছেন যে আমাদের প্রাইমারি লেভেলে ফায়ার সেফটি নিয়ে একটা বেসিক একটা কোর্স ওনারা শুরু করতে যাচ্ছেন। জি না, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এখান থেকে বেসিক উদ্যোগটা তো এখান থেকেই শুরু হবে। মানুষের অন্তপক্ষে অনেকে তো আমরা যারা কাজ করি, সাধারণ যারা ভোক্তা ইউজ করে সেফটি, এরাও তো জানেন আসলে ফায়ার সেফটি কি। এটা যখন প্রাথমিকভাবে শিক্ষার একটা চ্যাপ্টার হয়ে যাবে, তখন তো মানুষ অটোমেটিক তাদের মাথার মধ্যে ঢুকে যাবে, তারা জানতে পারবে যে না, আমাদের সেফটি একটা বড় বিষয়। বড় বিষয়। আচ্ছা, আপনার সাথে যেহেতু আপনি ইম্পোর্টার, আপনার কাছে আমার আরেকটা ভিন্ন প্রশ্ন আছে। সেটা হচ্ছে এই যে ধরেন আপনারা দীর্ঘদিন থেকে ইম্পোর্ট করছেন সেফটি সিকিউরিটির সমস্ত ইকুইপমেন্ট, সরঞ্জাম, পাম্প, যাই কিছু করছেন, বাংলাদেশে কি এটার অ্যাক্সেসরিজটা অন্তত ডেভেলপ করা যায় না? ইন্ডাস্ট্রি একটা করা যায় না? আপনার কাছে কি মনে হয়? আসলে করা না যাওয়ার তো কিছু নাই এই দেশে। আমার ব্যক্তিগত মতামত, অনেক অভিজ্ঞ লোক আছে আসলে, এরা অনেক কিছু করতে চাইলেও আমাদের সরকারের সিস্টেম অনুযায়ী পারে না। না তাহলে পারার আপনি কারণ, সরকারের কাছে প্রত্যাশা কি আপনার সেক্ষেত্রে? প্রত্যাশায় সেই ক্ষেত্রে সরকার যদি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, অনেক প্রতিষ্ঠান এইভাবে গড়ে উঠতে পারে যারা সেফটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে হবে। নর্মাল অনেক প্রোডাক্ট আছে যে এইগুলা বিদেশের থেকে আমরা নির্ভরশীল না হয়ে নিজেরাই তৈরি করতে পারি, ইউটিলাইজ করতে পারি। এক্ষেত্রে আমরা বিদেশের নির্ভরতা ছাড়াই আমরা নিজেরা অনেক কিছু এখানে ম্যানুফ্যাকচার করতে পারি। আপনার মতামত কি? আমাদের দেশে আসলে আমরা দেখিনি আমাদের যে ইন্ডাস্ট্রিটা কি বড়? আমাদের যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার, আমরা কিন্তু কমপ্লায়েন্স, যে আমাদের গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বাংলাদেশের নাম্বার 1 এখন। আমরা হচ্ছে প্রপার সেফটি মেনটেন করে যে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করেছি। এখন আমাদের অনেক ইন্ডাস্ট্রি আমাদের গ্রোয়িং, এবং এটা সামনে আরও বেশি গ্রোয়িং হবে আমাদের সব কিছু ঠিক থাকলে। আমরা কেন ইন্ডাস্ট্রি শুধু দেখবো? আমরা কি তাহলে প্রাইভেট সেক্টর দেখবো না, হাউস হোল্ড দেখবো না? আমরা কি তাহলে অন্যান্য মার্কেট দেখবো না, ইউনিভার্সিটি দেখবো না, কলেজ দেখবো না? আমরা ডেভেলপমেন্ট যদি হয় তাহলে হচ্ছে যে টোটাল যে সিস্টেমটা আছে, যেমন আমি দেশের বাইরে দেখেছি, এখন পর্যন্ত আমাদের দেশে চালু হয়নি, যে সিভিল ডিফেন্স সেন্ট্রালি মনিটরিং করতেছে অল দ্য সিস্টেমস,
সেন্ট্রালি। আমাদের দেশে যদি আমরা এই সিস্টেম চালু করতে পারি যে আমাদের যে যেই পাম্প থেকে শুরু করে আমাদের যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, এটার কি স্ট্যাটাস এবং একটা ফলস অ্যালার্ম বা একটা অ্যালার্ম সেটা ফুল মনিটরিং করতেছে গভর্নমেন্ট সেন্ট্রালি একটা এরিয়া বেস করে ধরে। আমরা যদি এরকম মনিটরের আন্ডারে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমরা সবাই অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, এবং সেই হচ্ছে যে মনিটরিং অথরিটি যারা থাকবে গভর্নমেন্টের বা সেমি গভর্নমেন্ট, যেভাবে গভর্নমেন্ট প্ল্যান করুক না কেন, তো সেই অ্যাওয়ারনেসটা এবং তাদেরকে পুশ করতে পারবে এবং একটা জবাবদিহিতার আন্ডারে চলে আসবে সবাই। তো এই জন্য এই কনসার্ন যে এই গ্যাপগুলো সেগুলো খুঁজে বের করে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেমে আসলে এগিয়ে যেতে হবে আমাদের এই সিস্টেমগুলো ডেভেলপ করার জন্য। তো মূলত হচ্ছে অ্যাওয়ারনেসটা। আচ্ছা, আমি আপনার কাছে একটু অনুরোধ করব যে আমাদের দর্শকদের জন্য আসলে এক্স্যাক্টলি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দর্শকদের কি করা, বলুন যে কি করা উচিত। যে আমাদের দেশে আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এখন আমরা পৌঁছতে পারিনি। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবার সহযোগিতা দরকার। সবার সহযোগিতা দরকার। জনাব আমানুল্লাহ, আপনি সর্বশেষ আমাদের দর্শকদের জন্য বলেন যে আসলে আমাদের অ্যাওয়ারনেসের পাশাপাশি আর কি করণীয় আছে সেফটি সিকিউরিটির ক্ষেত্রে। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে এখানে সরকারের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, এছাড়াও যেমন সেফটি প্রোডাক্ট আসলেই আমরা যারা ইম্পোর্ট করি এটা এক্সপেন্সিভ। সেই ক্ষেত্রে সরকার যদি এটা ন্যূনতম একটা এসআরও সিলেক্ট করে দেয়, সেই ক্ষেত্রে মানুষ ইম্পোর্ট করতেও সুবিধা হবে। এটা সাধারণ সদস্যদের কাছেও, যারা ইউজার তাদের কাছেও এটার দ্রব্যমূল্য একবারে সর্বনিম্নভাবে সরবরাহ করা যাবে। সেই ক্ষেত্রে সাধারণ যারা ইউজাররা তারাও এটা উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ সেফটি আপনাকে। প্রোডাক্ট ব্যবহার সেফটি করার জন্য। সিকিউরিটির ক্ষেত্রে এসআরওটাকে যদি সঠিকভাবে সরকার এই সুবিধাটা দেয় তাহলে উনি বলছেন যে অনেকেই এটার ব্যবহারের ক্ষেত্রে উৎসাহী হবে। একদম 20 সেকেন্ড আপনার কাছে সময়। বলেন। এটা চমৎকার বলেছে আমানুল্লাহ। আসলে এটার খুবই প্রত্যাশিত একটা জিনিস, কারণ এখন যে অর্থনৈতিক অবস্থার কারণে যে অনেকে পিছিয়ে যায়, তখন কিন্তু সেটা হবে না, কারণ অনেক দাম, আমাদের অনেক ডিউটি দিতে হয়। সেটা যখন নাগালের মধ্যে চলে আসবে, কম দামে জিনিস পাওয়া যাবে, ভালো জিনিস কম দামে পাওয়া যাবে, সবাই উৎসাহিত হবে এটা ব্যবহার করার জন্য। আপনাকে ধন্যবাদ চ্যানেল এস আপনাকেও অনুষ্ঠানে ধন্যবাদ। যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জনাব ওবায়দুল এবং জনাব আমানুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এই আলোচনায় যে কথাগুলো বেরিয়ে আসছে, ওনারা দীর্ঘদিন থেকে এই অঙ্গনে ব্যবসা করেন এবং বড় বড় প্রজেক্ট করেন। ওনারা বলছিলেন যে সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তি মালিকানায় যারা আমরা ফ্যাক্টরি মালিক বা ইমারতের মালিক, আমাদের প্রত্যেকেরও কিন্তু দায় আছে। আমাদের একটা সত্যিকার অর্থে আমাদের একটা নিজেদের মনিটরিং সিস্টেম একটা তৈরি করা উচিত। যে আমি একটা কোটি কোটি টাকার পাম্প লাগালাম, জিনিসপত্র লাগালাম, কিন্তু সেটার একটা মেনটেনেন্স দরকার এবং এইটাকে সাস্টেইনেবল, এই ডেভেলপমেন্টটাকে সাস্টেইনেবল করতে হলে আমাকে এইটার জন্য একটু মনোযোগ দেওয়া দরকার। সর্বোপরি বলছিলেন যে সরকারেরও উচিত যে এইটার আইন আছে, আইনটার প্রয়োগ করা দরকার। আজ এই পর্যন্তই, সঙ্গেই থাকুন, দেখা হবে আগামী সপ্তাহে।